আজকের দিনটা হতাশার। এনসিপি নাহিদ ইসলাম বলেছে আজকের দিনটা মানে গতকাল ছিল তাদের ঐক্যমত্যের মিটিংয়ের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের বৈঠক। কালকে কি হয়েছিল মিটিং? কালকের মিটিংয়ের মুখ্য বিষয় ছিল আলী রিয়াজের মাথার উদ্ভাবন একটা নতুন শব্দ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এই টার্ম বাংলাদেশের রাজনীতিতে ছিল না এর আগে। জাতীয় বোঝা যাচ্ছে পুরা দেশব্যাপী, পুরা জনগণব্যাপী। এটা বলতে আমরা জাতীয় শব্দটা ব্যবহার করতে পছন্দ করি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটা কি খায় না মাথায় দেয় না? কি কামের জন্য? সব দেশে কি আছে এই ধরনের নামের কোনো সংগঠন, প্রতিষ্ঠান, কমিটি? না। তাহলে কি এটা? এটার নাম দেখে বোঝা যাবে না কাম কি। এটা এমন একটা জিনিস। কারণটা হচ্ছে এই কনস্টিটিউশনাল কমিশন থেকে শুরু করে এখন পর্যন্ত যারা এইসব কাজে লাগছে, কাজ করবে বলে কমিটিতে ঢুকছে, যাদেরকে ইউনিসেফ ডেকে নিয়ে আসছে, তাদের সমস্যা হলো তাদের ব্যাকগ্রাউন্ড কারো কনস্টিটিউশন না। কনস্টিটিউশনে তারা কাজ করেছে জীবনে, এটা তাদের ব্যাকগ্রাউন্ড না। বরং তাদের ব্যাকগ্রাউন্ড হলো যে তারা বামপন্থী ছিল, প্রগতিশীল। আপনারা জানেন যে প্রগতিশীলদের চর্চার ভিতরে তাদের আদি গুরু কার্ল মার্কসের চিন্তার মধ্যে রিপাবলিক ধারণাটা নাই। রিপাবলিক না থাকলে জনগণের রাষ্ট্র বলতে যেটা বোঝায়, জনগণের ক্ষমতা, জনগণের অধিকার, এই ধারণাগুলো নাই ওখানে। কার্ল মার্কসের চিন্তার ভিতরে শ্রেণী ধারণা আছে, জনগণ ধারণা নাই। জনগণের অধিকার বলে কোনো শব্দই নেই, ধারণাই নেই। এক শ্রেণী আর এক শ্রেণীকে পিটাই মারবে, খুন করবে, গুম করবে, অপহরণ করে উড়া বলাই দিবে, এটা আছে। কাজে সেই চিন্তায় হাত পাকাইছে যারা, তারা হয়ে গেছে সাংবিধানিক কাউন্সিলের, সাংবিধানিক কমিশনের প্রধান বা সদস্যরা। ফলে এমন সব টার্মিনোলজি নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, যেই টার্মিনোলজি নিয়ে তারা কখনো জীবনে কাজ করে নাই। বিষয়টা খুব সিম্পল, আবার খুব কঠিন। আমি অনেক সময় একটা শব্দ ইউজ করি, নির্বাহী ক্ষমতা, নির্বাহী, এক্সিকিউটিভ পাওয়ার। অনেকে বুঝে না জিনিসটা। এর উপর আরেক সমস্যা করেছে আমাদের যে পাঠ্য বইগুলা। কোন পাঠ্য বই? না স্কুল কলেজের, ইউনিভার্সিটির লেভেলের পাঠ্য বই যেগুলা, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের পাঠ্য বই যেগুলা, সেগুলো আর এক মাতব্বর। ওখানেও আর এক ভাগ আছে, বাম ডান কিন্তু ভাগ ওখানেও আছে। ওখানে যারা ডানপন্থী বলে পরিচিত, মানে যারা বাম না আর কি, যাদেরকে ঘৃণা করে বামপন্থীরা, ডানদেরকে বামপন্থীরা ঘৃণা করে। ডান কারা আবার? ডান হলো যারা আমেরিকাপন্থী, এরা হলো ডানপন্থী। যারা কনস্টিটিউশন নিয়ে বেশি কথা বলে তারা ডানপন্থী। ভালো করে বুঝে না, আমি খুব জেনে শুনে বলতেছি। কনস্টিটিউশন নিয়ে যারা কাজ করে, কথা বলে, ইউনিভার্সিটিতে বইয়ের ওই চ্যাপ্টার নিয়ে বেশি আলোচনা করে, বেশি গুরুত্ব দেয়, তারা ডানপন্থী। এটা হচ্ছে বামপন্থীদের ধারণা, কমিউনিস্টদের, প্রগতিশীলদের ধারণা। সো এ হচ্ছে সেই ডানপন্থী। এখন ডানপন্থীরা আবার এক্সিকিউটিভ পাওয়ার কি বুঝে? এই আর এক সমস্যা আছে। এক তো কমিউনিস্টে বুঝতে দেয়নি তাকে পাওয়ার কি। আমি বহুবার বলেছি যে ক্ষমতার আইন নিয়ে বিষয়গুলো আগে বুঝতে হবে। তার উপর আবার এক্সিকিউটিভ পাওয়ার বলে আর এক শব্দ ইউজ করেছি আমি, প্রায় বলি নির্বাহী ক্ষমতা। ইউনুস সাহেব নির্বাহী প্রধান, কারো মাথা দিয়ে আধেক ঢুকে, কারোর মাথা দিয়ে ঢুকে না। না ঢুকার সবচেয়ে বড় কারণ হলো যাদের মাথার ভিতরে কমিউনিস্ট চিন্তা আছে তাদের মাথায় ঢুকবে না, জিনিসটা বোঝা যাবে না। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে ধরেন একটা ব্যাংকের মালিক, ব্যাংকের মালিকানাটা কিভাবে স্ট্রাকচার, কাঠামোর মধ্যে কি করে মালিকানাটা ফুটে বেরোয়। মালিকানা একটা বোর্ড থাকে, মালিকানা যেটাকে আমরা বলি যে মালিকানা বোর্ডই তো বলে আসলে, শেয়ার পরিচালকদের বোর্ড যেটা আসলে
মালিকরা ওই পরিচালক বোর্ডের সদস্য হয়, কার কত শেয়ার আছে তার ভিত্তিতে। একটা ব্যাংকের একটাই মালিক এরকম খুব কম আছে, থাকলেও ওই মালিকের নিয়োজিত 4-5টা পরিচালক তো থাকেই। সো এই হলো পরিচালকরা, মালিক মানে পরিচালক এরকম ধরে নিতে পারেন। কিন্তু মালিক বা পরিচালকরাই ব্যাংকের এমডি না। এই যে দেখেন এমডি পোস্টটা আর ব্যাংকের মালিক পোস্টটা দুইটা এক না। এর উপর আবার বাংলাদেশ ব্যাংক করে ঢুকে আছে। বাংলাদেশ ব্যাংক বলতেছে ওই বোর্ড অর্থাৎ যারা মালিকানা নিছে তারা কেবলমাত্র এমডিকে নিয়োগ দিতে পারে, আর কাউকে নিয়োগ দিতে পারবে না। অদ্ভুত কথা, আমার ব্যাংক আমি নিয়োগ দিতে পারবো না? হ্যাঁ, আপনি নিয়োগ দিতে পারবেন না। তাহলে নিয়োগ দিবে কে? এইবার আপনারা কাকে এমডি বানাইতে চান সেই নামটা খালি আমাকে, আমি বাংলাদেশ ব্যাংকে জানাই দিবেন। আমি বাংলাদেশ ব্যাংক এটা জানার পরে আমি যদি অনুমোদন দেই এই লোকটাকে আপনারা এমডি বানাইতে পারেন, তো আপনারা অনুমোদন দিলেন, তাহলে ওই লোকটা আপনাদের পছন্দের কেউ একটা এমডি হলো। এরপরে ওই ব্যাংকের বাকি সব এমপ্লয়ি কারা হবে এটা ওই এমডি ঠিক করবে, আপনারা পরিচালক না। কিন্তু আপনারা মালিক হলো, আপনারা অমুক ব্যাংকের অমুক শাখার ব্রাঞ্চ ম্যানেজার কী হবে, মুখ্য ব্যক্তিটা কী হবে, এটা আপনারা ঠিক করতে পারবেন না। এটা নিষেধ আছে। মজাটা বুঝছেন এবার? ওই যে ব্যাংকের এমডি যেটাকে বললাম আমরা, ওইটা হলো এক্সিকিউটিভ পাওয়ার। আর পরিচালক বোর্ড যেটা, বোর্ডের মেম্বার যারা, এটা হচ্ছে মালিকদের কমিটি। ওইটা স্যার মালিকদের কমিটি আর এমডি এক না। এমডির কাজটা হচ্ছে নির্বাহী ক্ষমতার। সো নির্বাহী ক্ষমতার মূল মালিক এক জিনিস না। তত্ত্ব বলে নির্বাহী ক্ষমতাটা আসল ক্ষমতা। মানে আপনি আপনার ছেলেকে দিয়া বাজারে পাঠাইলেন, ফর্দরদ্দ করে দিয়ে কোন জিনিস কয়টা কিনবা, কীভাবে কিনবা, ব্রিফিংও করে দিলেন জিনিসপত্র কিনতে হয় কেমন করে। কিন্তু ফাইনালি আপনার ছেলে যখন বাজারে গিয়ে জিনিস কিনবে, ওই আসলে ঠিক করবে কোন জিনিস কীভাবে কেনা হবে, আদৌ কেনা হবে কিনা, কোন ভিত্তিতে, কোন চুক্তিতে, কোন বিবেচনা থেকে কেনা হবে। মানে ফাইনালি আপনার সিদ্ধান্তটা বাস্তবায়ন করে যে সেই আসলে মূল ক্ষমতার মালিক হয়ে যায়। এটা হচ্ছে ক্ষমতার আরেকটা মারপ্যাচ, মানে আরেকটা নির্বাহী, মানে বাস্তবায়ন যে করতে যায় সেই আসল ক্ষমতার মালিক হয়ে ওঠে। এটা হচ্ছে ক্ষমতার নেচার, স্বভাব হলো এরকম। আপনি যতই ক্ষমতাকে আরেকটা জায়গা থেকে বেঁধে দেন না কেন, মূল ক্ষমতাটা হয়ে যাবে এক্সিকিউটিভ ক্ষমতা। বাস্তবে যে ক্ষমতাটা প্রয়োগ করতেছে সেই রিয়েল ক্ষমতাটা হয়ে যাবে, অর্থাৎ এমডি হয়ে যাবে ব্যাংকের মূল লোক। এমডির পিছনের মালিকানা বোর্ডের কেউ না। সো রাষ্ট্রের ক্ষমতাটা এরকম, জনগণ দিল তাদেরকে। ক্ষমতাটা প্রয়োগ করবে কে? প্রধানমন্ত্রী। এই যে প্রধান নির্বাহী, এই প্রধান নির্বাহীর ক্ষমতাটাই শেষ পর্যন্ত আসল ক্ষমতা হয়ে যাবে। এখন আপনি তো বললেন না, আমি তো জনগণের ক্ষমতা ঠিক করে দিছি, জনগণ নির্বাচিত করে দিচ্ছে একটা কমিটিকে, জনগণ নির্বাচিত করে দিচ্ছে কিছু এমপিকে, এমপিরা মিলে এবার ঠিক করছে প্রধানমন্ত্রী কে হবে। না, আলটিমেটলি প্রধানমন্ত্রীটাই নির্বাহী ক্ষমতা হয়ে গেছে, নির্বাহী ক্ষমতাটাই আসল ক্ষমতা হয়ে গেছে। এটা হয়ে যাবেই, কিছু করার নাই। ক্ষমতার চরিত্র, ক্ষমতার ব্যবহারিক দিক কীরকমভাবে। এখন আসেন, কেন আমি ইউনিভার্সিটির মাস্টারদের কথা বলছিলাম, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টগুলোর কথা বলছিলাম। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট শিখাইছি ওদেরকে ক্ষমতার 3টা ভিত্তি কী কী। এক্সিকিউটিভ পাওয়ার না, ওরা আবার এক্সিকিউটিভ পাওয়ার হল ভাগ করবে না, বলবে যে সরকার, আইন বিভাগ, মানে হলো বিচার বিভাগ বলতে যাচ্ছে, বিচার বিভাগ, সরকার আর সংসদ, মূলতই 3 ভাগে ভাগ হয়ে থাকবে ক্ষমতা। নির্বাহী বিভাগের আগে তো সমক্ষমতা না, না এটা সত্য না তো। এটা গৌতম দাস বললে হবে কি নাকি? এই যে আমাদের বই লেখা আছে, রিপাবলিক রাষ্ট্রের ক্ষমতা এভাবে ভাগ করা থাকে। আমাকে 2-4 জন লেখছেও, ভাই সাহেব আপনি যেভাবে লিখলেন দেখি ঠিক হচ্ছে। আমরা তো ক্লাসে পড়াচ্ছি ক্ষমতা 3টা, একটা হলো সরকারি ক্ষমতা, একটা হলো সংসদের ক্ষমতা, একটা হলো বিচার বিভাগের ক্ষমতা। এই 3টা ক্ষমতা মিলেই না রাষ্ট্রের ক্ষমতাটা। আপনি আবার এটাকে নির্বাহী ক্ষমতা বলে সব কিছুকে, ভাই সাহেব আপনাদের বইয়ে যা লেখা আছে তা ঠিক না। আসলে নির্বাহী মানেই হলো যেটা বাস্তবে প্রয়োগ করে ক্ষমতা, ওইটাই ক্ষমতা, এটাই নির্বাহী। নির্বাহী কথাটা মানে তাই।
আর শেষ বিচারে নির্বাহী ক্ষমতাটাই মূল ক্ষমতা, ইভেন বিচারকের ক্ষমতা বা সংসদের ক্ষমতাটাও ক্ষমতাটাও নির্বাহীটাই করে প্রধানমন্ত্রী। কীরকম উদাহরণ দিই আপনাকে আমি, আপনার যখন বিচারক বিচারটা করে মনে হবে যে হ্যাঁ সে তো স্বাধীনভাবে বিচার করছে, তাহলে বিচার বিভাগ স্বাধীন, সেও একটা এক্সিকিউটিভ পাওয়ার লোক, তাহলে তাই কি না? কেন? আচ্ছা, বিচারক কি বিচারের পরে আসামিগুলোকে বাইন্ধে নিয়ে বাসায় চলে যায়, নিজের বাসায় রাখে? কি করে সে? মনে করেন একদিনে তো সব বিচার শেষ হবে না, আধা হয়েছে পরের দিনের জন্য রেখে দিতে হবে, তখন কি করেন আপনি? আসামিকে বাড়ি পাঠায় দেন? না। আপনার বাসায় নিয়ে যান? বিচারকের বাসায় নিয়ে যায় না, তা কোথায় যায়? বিচারক মানে নিয়মটা হলো এই যে আসামিদেরকে আবার নিয়ে জেলে রাখে। জেলে রাখে মানে জেলটা কার আন্ডারে? জেলটা প্রধানমন্ত্রীর আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। বুঝছেন এবার? তাহলে বিচারকরা স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, তাহলে আসামিকে আপনি জেলে রাখলেন কেন? অর্থাৎ নির্বাহী বিভাগের আন্ডারে রাখলেন কেন? এবার বুঝছেন কিছু? আচ্ছা, শেষ করে দিই। মনে করেন যে শাস্তিও দিয়ে দিচ্ছেন, ফাঁসি দিবেন, এখন শাস্তিটা বাস্তবায়ন করবে কে? ফাঁসিটাকে বাস্তবায়ন করবে কে? বিচারক নিজে নিচে ফাঁসির দণ্ডের কাঠের নিচে দাঁড়ায় থাকবে বিচারক, পায়চারি করবে, এখন বিচারক এখন ফাঁসি হবে, দাঁড়া দেখবে ফাঁসি হইল কিনা? কোনোদিন দেখছেন যেখানে ফাঁসি হয় ওর আশেপাশে বিচারক যায় কিনা? নিশ্চিত থাকেন বিচারকের কাজ না এটা। বিচারক রায় দিয়ে শেষ। রায়ের বাস্তবায়ন, ওই যে এক্সিকিউশন মানে আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা। বেশি উল্টাপাল্টা বুঝ দিন না, কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারটা ঘুরে ফিরে সবার আসতে হবে। আবার বিচারককে বিচারের রায়টা দিয়ে তার দায়িত্ব শেষ, এটা বাস্তবায়নের দায়িত্ব আবার প্রধানমন্ত্রীর। ফাঁসি দিবে প্রধানমন্ত্রী, ওকে যদি 20 বছরের সাজা দেন, 20 বছর জেলে রাখবে, খাওয়া দাওয়া দিবে, কীভাবে রাখবে, জেলখানায় কীভাবে রাখবে, এটা এক্সিকিউটিভ পাওয়ারের, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। জেলখানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। ওটা ভাগ হয়ে গেছে, মূল যে সচিব আছে, সচিবের নিচে আইজি আছে। এবার দেখেন পুলিশের আইজি হলো জেলের আইজি, এগুলো ভাগ হয়ে আছে। খেয়াল করে দেখেন এগুলো সরকারি কাঠামোটা সাজানো আছে কেমন করে। ওটাই তো বলতেছে যে আসলে শাস্তি দিলেন আপনি, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব আবার এই এক্সিকিউটিভ পাওয়ার, আবার প্রধানমন্ত্রীর। তাহলে কি হইল? তাহলে বিচার বিভাগের ক্ষমতা কতটুকু স্বাধীন এটা কি বুঝছেন? এটা মানায় না যে বিচার বিভাগের ক্ষমতা আলাদা, তার এক্সিকিউটিভ পাওয়ার আলাদা, না, উল্টাপাল্টা বুঝ দিয়েন না। আচ্ছা, ওদিকে আসেন এখন সংসদের। সংসদ আইন করছে, হ্যাঁ সে স্বাধীন। ইভেন এক্সিকিউটিভ পাওয়ার যে আইনে বিচার করতে, যে আইনে কাজ করতেছে, সেই আইনে বদলা দিতে পারে সংসদ, হ্যাঁ পারে। কিন্তু বিচার বিভাগ মানে সংসদ যে আইনটা তৈরি করলো, এই আইন বাস্তবায়ন করবে কে? ওই আবার প্রধানমন্ত্রী করবে এটা। তাহলে কি হলো? আপনি যত কিছুই করেন না কেন, আলটিমেটলি এক্সিকিউটিভ ইজ দ্য এক্সিকিউটিভ। প্রধানমন্ত্রী সব কিছু বাস্তবায়ন করবে। ইয়েস, আর সাবধান করে দিয়ে, সমস্ত লোককে সাবধান করে দিয়ে, সব পক্ষের লোককে সাবধান করে দিয়ে, যদি এক্সিকিউটিভ পাওয়ারটা এক জায়গায় না রাখেন, অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির হাতে না রাখেন, উল্টা হবে এটা, রাষ্ট্র চালাইতে পারবেন না। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, আমি এই পোর্শনটা একটু বড় করছি ইচ্ছা করে, এই জিনিসগুলো ডিটেল বোঝার দরকার আছে। আমেরিকান কনস্টিটিউশনের অনুযায়ী একটা বিতর্ক হয়েছে, মেলা দিন থেকে তো যাচ্ছে। 1776 সালের কনস্টিটিউশন লেখা হয়েছে, স্বাধীন হয়েছে আমেরিকানরা। এই ওবামা আমলেও তর্কটা চলতেছে। কি নিয়ে তর্ক? খুব সহজ। ওবামা সাবধান করে দিচ্ছে তাদের সংসদকে, মানে আমাদের দেশের ভাষায় যেটাকে সংসদ বলি, ওদের দেশের ভাষায় সংসদ হলো দুইটা, একটা কংগ্রেস যেটা আমাদের জাতীয় সংসদের মতন, আর একটা হচ্ছে সিনেট। ওদের আমাদের বোকা বোকা মুখের ভাষায় উচ্চ কক্ষ। বোকা বোকা বললাম কেন, এটা আরেকদিন বলবো। আচ্ছা, এটা বোকা বোকা ধারণা হলো যে এটা উচ্চ কক্ষ হচ্ছে, ভালো কথা। তো এখন উচ্চ কক্ষ আর পার্লামেন্ট মানে ওদের কংগ্রেস আছে, ঠিক আছে। ওবামা হুঁশিয়ারি দিচ্ছে, আমি প্রেসিডেন্ট, আমি হলাম এক্সিকিউটিভ পাওয়ারের মূল ব্যক্তি, আমার কাজের উপরে কোনো বাধা তৈরি করবেন না।
আমি এক্সিকিউটিভ পাওয়ার হিসাবে অ্যাবসলিউট এক্সিকিউটিভ পাওয়ার আমি হোল্ড করি। আমার কাজ নিয়ে আপনারা মূল্যায়ন করতে পারবেন। কিছু কিছু পাল্টা বহু কিছু তৈরি করতে পারবেন, কিন্তু কখন? আমি কাজটা করার আগে না। আমি যে কোনো একটা কাজ করবো বা যে কোনো একটা পলিসি নিয়ে সেই পলিসি অনুযায়ী যখন বাস্তবায়ন করতে যাব, সেইটার রিয়াকশন কি হবে, ওটা নিয়ে আপনারা এমপি বা সিনেট মেম্বারদের রিয়াকশন কি হবে, সেই হিসেবে আপনারা আমার কমিশন টমিশন বসায় এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এক্সিকিউশনের আগে না। কথা ভালো করে বুঝছেন? এক্সিকিউটিভ পাওয়ারটা কি, ওই কথার ভিতর দিয়ে সব কথা পরিষ্কার আছে। আপনি এক্সিকিউটিভ পাওয়ারের উপর দিয়ে সিনেট বা কংগ্রেসকে বসাই দিয়েন না। এই ক্ষমতা দেওয়া হয় নাই কনস্টিটিউশনে। কনস্টিটিউশনের মূল নীতিটা হচ্ছে, শুধু আমেরিকান কনস্টিটিউশন না, রাষ্ট্র বিষয়ক ক্ষমতার মূল বিষয়টা হচ্ছে, ভালো করে সবাই কান খালা করে শুনেন, বিচারক, একাডেমিশিয়ান, যারা সরকার চালাবে, যারা আতলামো করবে, সবাই শুনে রাখেন। এক্সিকিউটিভ পাওয়ার, অ্যাবসলিউট এক্সিকিউটিভ পাওয়ার তাকে দিতে হবে এবং একজনের হাতে এক্সিকিউটিভ পাওয়ার দিতে হবে। যদি এক্সিকিউটিভ পাওয়ারকে ফ্র্যাগমেন্ট করেন, ভাগাভাগি করেন, খানিক অর্ধেক ওকে দিলেন, খানিক অর্ধেক একে দিলেন, ওখানে আরেকটা প্রতিষ্ঠান মানে ওকে দিলেন, রাষ্ট্র চলবে না। এক্সিকিউটিভ পাওয়ার এক জায়গাতে রাখতে হবে। এই জন্যই দেখেন, বিচার করছে ঠিকই, কিন্তু জেলখানা রাখবে, জেলখানাটা কার আন্ডারে? ফাঁসি দিবে, ফাঁসিটা দেওয়ার এক্সিকিউশনটা কার আন্ডারে? সংসদে আইন বানাবে, আইনের বাস্তবায়নটা কে করবে? এক্সিকিউটিভ পাওয়ার এক জায়গায় রাখবে। এই ফাঁকে আরেকটা বলে রাখি, আপনাদের অনেক কাছে খুব প্রিয় একটা আতলামো শব্দ, আতলামো ধারণা, বিচার বিভাগের স্বাধীনতা। ইভেন এমন জায়গায় চলে যাচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতার নাম করে বিচার মন্ত্রণালয় সেক্রেটারিয়েটটাই আলাদা করবেন, প্রধান বিচারপতির আন্ডারে একটা সেক্রেটারিয়েট বানাবেন, জানিবা আইন মন্ত্রণালয়ের এই সেক্রেটারিয়েটটা আপনি বিচার বিভাগ মানে চিফ জাস্টিসের আন্ডারে আরেকটা, পারলে আইন মন্ত্রণালয়টাকে ওর আন্ডারে নিয়ে আসেন। এগুলো বোকামি, না বুঝে কথা বললেন না। এক্সিকিউটিভ পাওয়ারকে কখনো ভাগ করা যায় না, ভাগ করলে এটা কাজ করবে না। হ্যাঁ, আপনার শর্ত দিতে পারেন, কিরকম? ওই যে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকগুলাকে, তাদের দেখাশোনা, তারা কাজ ঠিক মতন করছে কিনা, জবাব দিয়ে দিচ্ছে কিনা, তাদের বদলি হ্যানত্যান, এগুলা কে দেখবে? এক্সিকিউটিভ কমিটি অর্থাৎ প্রধানমন্ত্রী না, ওটা আপনি সরে নিয়ে আসেন, ওটা আপনারা ঠিক করে দেন। আপনারা মানে চিফ জাস্টিসের নেতৃত্বে একটা কমিটি ঠিক করে দেখ, মানে বিচার বিভাগই করে দেখ, নো প্রবলেম। কিন্তু এক্সিকিউশনে আবার এসে একই কথা, এক্সিকিউশনটা অবশ্যই এক্সিকিউটিভকে দিয়ে অর্থাৎ প্রধানমন্ত্রীকে দিয়ে করাইতে হবে। এটাকে যখনই ভাগ করবেন আপনি, আলাদা একটা মন্ত্রণালয়টা, বিচার মন্ত্রণালয়টাকে প্রধান বিচারপতির আন্ডারে আনবেন, এই ভুল করেন না। এটা কন্ট্রোল করেন যে জাজ কোর্টের বিচারকরা বা ম্যাজিস্ট্রেট কোর্টরা বদলি, নিয়োগ, এগুলা কোথায় দিয়ে হবে, এগুলো আমরা ঠিক করে দিব। কিন্তু বাস্তবায়ন ওই আবার এক্সিকিউটিভের হাতেই দিতে হবে আপনাকে। এটা যত ভাগ করবেন এটা অকেজ হয়ে যাবে। এক্সিকিউটিভ একাধিক জায়গায় দেওয়া যাবে না। তাহলে দেখেন, আমি আমেরিকান কনস্টিটিউশনের জায়গা থেকে দেখাই বললাম, বাংলাদেশের এইসব ঝগড়া, পাতি ঝগড়া স্বাধীন করতেছেন বলে যেরকম জায়গায় নিয়ে যাচ্ছেন, সেগুলো থেকে স্বাধীন করে দিচ্ছি। তাহলে সার কথাটা হলো এই, এক্সিকিউটিভ পাওয়ারকে ভাগ করা যায় না। যারা ইউনিভার্সিটির মাস্টার, যারা বুঝছেন যে হলো এক্সিকিউটিভ পাওয়ার বলতে এই তিনটে হলো নির্বাহী ক্ষমতা, সংসদে আইন প্রণয়ন, এটাও নাকি আর একটা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ওটাও আর একটা নির্বাহী বিভাগ, আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটাও আর একটা নির্বাহী বিভাগ। না, নির্বাহী বিভাগ তিনটা না, নির্বাহী বিভাগ একটাই হয়। না বুঝে কথা বলেন না। নির্বাহী বিভাগ একের অধিক জায়গায় করলে এটা কোনো কাজ হবে না। তাহলে এখন মূল প্রসঙ্গে ফিরে আসি আমরা। আমি সরি, ঘটনাটা বড় হয়ে যাচ্ছে আজকে। কালকের দিনটা হতাশ হয়েছিল কেন তারা? কারণ কালকের দিনে এই যে দেখেন, খায়না মাথায় দেয় একটা কমিটি বানাইছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। সাংবিধানিক কেন? এটা এই নামের মাহাত্ম্য কি, যে কথা দিয়ে শুরু করছিলাম।
এটাকে সাংবিধানিক কাউন্সিল বলার তো কোনো মানে নেই আসলে, কথা ঘুরে ফিরে একই হবে আসলে। মূল কথা হলো, একে তো আপনি এক্সিকিউটিভ পাওয়ার বানাইছেন সংসদের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত এমপিরা, যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে দিবে সেই প্রধানমন্ত্রী, ঠিক আছে। এটা না করলে আপনার আরেকটা প্যারালাল পদ্ধতি আছে, সেটা হলো ডাইরেক্ট প্রেসিডেন্ট নির্বাচন। দেশের লোক প্রেসিডেন্টকে নির্বাচিত করে দিচ্ছে, প্রেসিডেন্ট ডাইরেক্ট ভোটে, এই দ্য এক্সিকিউটিভ পাওয়ার তৈরি হয়েছে বিরুদ্ধে, ঠিক আছে। এইবার আর নতুন করে পাওয়ার বিভক্ত করতে পারবেন না, এটা হচ্ছে মূল সূত্র। এখন হতে পারে যে আপনার দেশে একটা হাসিনা জন্মায় এবং তারা সব ক্ষমতা ওই প্রেসিডেন্টের হাতে নিয়ে যায়। খেয়াল করে দেখেন, মনে করে দেখেন, এই হাসিনাই কিন্তু প্রেসিডেন্সিয়াল পাওয়ার দেখতে চায়নি। জিয়াউর রহমান প্রেসিডেন্সিয়াল পাওয়ার করে দিয়ে গেছিলেন, কেন সেটা উনি আবার পেয়েছিলেন শেখ মুজিবের কাছ থেকে। শেখ মুজিব মারা যাওয়ার আগে উনি বাকশালের প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছিল প্রধানমন্ত্রী টিক্কা। ফলে ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাই কন্টিনিউ করছিলেন আসলে জিয়াউর রহমান। আর এই জিয়াউর রহমানের এই প্রেসিডেন্সিয়ালের বিরুদ্ধে আপনারা হইলেন পার্লামেন্টেরিয়ান লোক, এই বললেন 90s মুভমেন্টে আপনারা মাতবাড়ি করছে। আপনারা কারা? আপনারা আওয়ামী লীগাররা, আপনারা বেশি বুঝা লোক আর কি। এক্সিকিউটিভ পাওয়ার খুব ভালো বোঝেন আপনারা, সেই জন্য আপনার সাথে বিএনপি ফারাক কি? আপনারা হলেন সংসদীয় আইনের নিয়মের পক্ষে, আর প্রেসিডেন্ট যে বিএনপি হলো আসলে এরা জিয়াউর রহমানের সব ক্ষমতা কক্ষগত করতে চায়, এরা হলো প্রেসিডেন্সিয়াল ক্ষমতার পক্ষে। এই তর্ক তুলে ফাইনালি কি করছিলেন, খালেদা জিয়া বুদ্ধিমান আপনার কথা রাজি হয়ে গেছিল। আসলে কি চেঞ্জ হয়েছে এটা দিয়ে? কেন? এই যে হাসিনা 16 বছর দেখে এখন মনে হইতেছে না এটা জিয়াউর রহমানের বাপ ক্ষমতাটা বইছে? এই হাসিনা কি বলে আসে না 90s যারা প্রেসিডেন্সিয়াল ক্ষমতা, সব ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রাখার বিরুদ্ধে? তাহলে দ্রুত এখান থেকে আর একটা কনক্লুশন টেনে দিই। এই যে কালকে আলোচনা চলতেছে প্রেসিডেন্ট নির্বাচিত করবে কে, প্রধান বিচারপতি বা বিচারকদেরকে নিয়োগ দিবে কে, ইলেকশন কমিশনের নিয়োগ দেবে কে, এগুলোর একটা ক্ষমতা আলাদা করতে চাচ্ছে আলী রিয়াজরা। এই হচ্ছে প্রস্তাবটা হলো ওখানকার। আর দেখে মনে হচ্ছে যে বিএনপি এটা বিরোধী, খুব খারাপ। তাহলে বিএনপি যদি বিরোধিতা করছে তাহলে নিশ্চয়ই তারা খারাপ লোক। এখান থেকে কনক্লুশন আছে সবাই। এনসিপিরাও বলতেছে তারা হতাশ কেন, তারা বিএনপির বিরোধিতার বিরুদ্ধে যাইতে পারতেছে না। বিএনপিরটাও সালাউদ্দিন বলছে বলে মনে এই তো রয়ের লোকেরা বলতেছে। এগুলো একপাশে সরে রাখেন, মূল তত্ত্ব ফিরে যান। এক্সিকিউটিভ পাওয়ার বিভক্ত করা যায় না, এটা হচ্ছে মূল সূত্র। সত্যি সত্যি এগুলা মানে প্রেসিডেন্ট, ইলেকশন কমিশনার, বিচারক এগুলো নিয়োগ দিবে কে? সেগুলোর জন্য যদি আর একটা এক্সিকিউটিভ পাওয়ার বানান, মূল এক্সিকিউটিভ পাওয়ারের বাইরে, এটা ডেফিনেটলি সংঘাত বাঁধাবে, এই রাষ্ট্র কাজ করতে পারবে না। আপনাদের কথা শুনলে আজ লাগবে যে গৌতম দাস এবার বিএনপি লাইনে কথা বলতেছে মনে হইতেছে। না ভাই সাহেব, একটু ধৈর্য ধরেন। মনে করে দিই এই জন্য যে হাসিনাও কিন্তু একই কথাই 90s বলেছিল, আমরা সংসদীয় গণতন্ত্রের পক্ষে, প্রেসিডেন্সিয়াল না, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার পক্ষে, আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ, বলেন নাই? তো 16 বছর হাসিনা দেখে কি মনে হচ্ছে এটা ওয়েস্টমিনিস্টার টাইপ নাকি এটা হাসিনা টাইপের সব ক্ষমতা তার হাতে? বুঝছেন? এবার ওইসব ফর্মুলা মালে হবে না। ওয়েস্টমিনিস্টার টাইপ মুখে বলবেন, কাজে করবেন উল্টা, কাজে করবেন হিটলারই। মূল শব্দ, মূল তত্ত্ব শিখে রাখেন। এক্সিকিউটিভ পাওয়ার ভাগ করেন না, এটা কাজ করবে না। এবার আসেন, তাহলে হাসিনা যে সব ক্ষমতা নিজের হাতে নিয়ে গেল, এটা ঠেকাবো কি দিয়ে? ইয়াস, এটা হচ্ছে প্রশ্ন। এটা ঠেকাবেন কি করে, এটা নিয়ে আলোচনা করেন। কিন্তু এটা ঠেকানোর উপায় হলো এক্সিকিউটিভ পাওয়ারটা ভাগ করে দেওয়া। না, এটা করবেন না কখনো। এক্সিকিউটিভ পাওয়ার ভাগ করে দিয়ে কাজ করবে না। এটা এক ঘরের দুইটা পীর হয় না, অথরিটি একটাই হয়। অথরিটিকে কিভাবে কাজ করবে অথরিটি, সেটা আপনি কন্ট্রোল করেন বাইরে থেকে, কিন্তু অথরিটিকে ভাগ করে দিন না। অর্থাৎ এই বিতর্ক ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়া রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে গন্ডগোল হয় না? ওদের ভাষায় যেটা আমাদের দুদুকের মতন, যে ওদের এইসব
দুর্নীতি তদন্তের বা যে কোনো আইন বহির্ভূত ঘটনাকে তদন্ত করার যে অথরিটি, এটার প্রতিষ্ঠানকে নিয়ে দেখি নাকি? ইন্ডিয়াতে যেটা আছে 3 জনের কমিটি হয়, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা আর চিফ জাস্টিস। দেখেন, এরও তো একটা কায়দা হলো। আপনারা করবেন কি, এটা কি নিয়ে কীভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না। এটাকে সরাই নিয়ে যে আরেকটা ক্ষমতা বানাতে যাচ্ছেন। এটা কি ক্ষমতা? তো একটা ঘরের ভিতরে কয়টা ক্ষমতা বানাবেন? একটা তো এক্সিকিউটিভ পাওয়ার বানাইছেনি, সেটা প্রেসিডেন্সিয়াল বানান আর প্রধানমন্ত্রীর বানান। একটা এক্সিকিউটিভ পাওয়ার আছে তো, মানে করতে হবে তো আপনাকে। এর ভিতরে আবার আপনি আর একটা ভাগ করে ওই তাহলে এগুলো ঠিক করবে কে, তার জন্য আর একটা কমিটি বানাচ্ছে। এটা ভুল তো, আসলে এটা কাজ করবে না, এটা পদ্ধতি না। আমি বুঝি আপনাদের কনসার্নটা। আপনাদের কনসার্ন হচ্ছে যে প্রাইম মিনিস্টারের হাতে সব ক্ষমতার জন্য না কনসার্ন, এইটা জেনুইন কনসার্ন, আপনাদের সবার কনসার্ন এটা। কিন্তু এর মানে এই না যে এক্সিকিউটিভ পাওয়ারটাকে ভেঙে টুকরা টুকরা করে দিবেন। আমার কথা পরিষ্কার, আবার শুনে নেন, আমি আবার বলছি সার কথাটা, এক্সিকিউটিভ পাওয়ারটা ভাগ করবেন না, কিন্তু হাসিনা টাইপের সব ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়াটা এটা বন্ধ করতে হবে। কিন্তু দুটো এক কথা হলো না। দেখালাম যে ইন্ডিয়াতে কি করে করছে ওরা, এটা সন্তুষ্ট না তার, এটা নিয়ে অসন্তোষ ইন্ডিয়াতেও আছে। রাষ্ট্রপতি কি করে নির্বাচিত হয়, সেই নিয়ে বিচারপতি কি করে নির্বাচিত হয়, নির্ধারিত হয়, সেগুলো নিয়ে অসন্তোষ তাদের কোনো আছে। অ্যাবসলিউট কোনো বুদ্ধি নাই। এই যে আমেরিকার দিয়ে দেখালাম, ওবামার বিরুদ্ধে কংগ্রেস বা ইয়েতে তাকে বাধা দেওয়ার, সিনেটে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওবামা তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমেরিকান কনস্টিটিউশন লেখা হয় নাই, আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে ক্ষমতা দেওয়া হচ্ছে, আমি কাজ করা শুরু করলে পরে এবার এর ভুল ধরার জন্য এবার আপনি সিনেটের কমিটি বানান। ইভেন আরও খেয়াল রাখবেন, আমেরিকাতে সিনেট কমিটিতে যখন ডেকে নিয়ে আসে মন্ত্রীদেরকে, ওই অনুষ্ঠান একদম লাইভ, সিনেটের ভিতরে ঢুকে লাইভ ব্রডকাস্ট করা হয়। এই একমাত্র অনুষ্ঠান আছে এটা লাইভ ব্রডকাস্ট করা হয়। যেমন আমেরিকান ফরেন পলিসি কি হবে সেটা বলতে পাবলিকলি বলতে বাধ্য না আমেরিকান প্রেসিডেন্ট, কিন্তু ওই পররাষ্ট্রমন্ত্রীকে সিনেটে ডেকে নিয়ে এসে তুলাধোনাই করতেছে, লাইভ লাইভ ক্যামেরা ফিট করে রাখছে, সরাসরি প্রচার হচ্ছে। এটা সম্ভব। তখন আপনি জানতে পারেন প্রেসিডেন্টের পলিসি কি নিচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট আগে কখনোই বলবে না। কথা বুঝার চেষ্টা করেন, চেক অ্যান্ড ব্যালেন্সটা কি করে করছে ওরা। একদিকে প্রেসিডেন্টের হাতে সব ক্ষমতা দিচ্ছে, সব এক্সিকিউটিভ পাওয়ারটা প্রেসিডেন্টের হাতে, আর ব্যালেন্সটা কি, যে এইবার তুমি যা কিছু করো এটা জবাব দিতে আসতে হবে, এবং এটা লাইভ জনগণ বিচার করে দেখবে। এইটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। আচ্ছা, শেষ একটা কথা বলে, আর একটা ইম্পর্টেন্ট কথা। আজকে এই জাতীয় সাংবিধানিক নামটা ভুয়া নাম, এই নাম ঠিক হয় নাই, জাতীয় সাংবিধানিক কমিটি বলে যা করা হচ্ছে, এই কমিটিটা এমনভাবে করা হচ্ছে, এমনভাবে সবাই কথা বলছে, সব পক্ষই কথা বলছে, এটা ধরে নিয়ে ও আচ্ছা আগামীতে তো বিএনপি ক্ষমতা আসছে, আচ্ছা তাহলে বিএনপিকে ঠেকানো হবে কি করে, এইটা চিন্তা করে কথা বলছে। আচ্ছা ভাই সাহেব, আজ বাদে কাল যে বিএনপি ক্ষমতা আসবে, এটা যদি না হয়ে যায় তখন কি হবে? তখন কেমনে কথা বলবেন আপনারা? তখন কেমন আইন চাইবেন আপনারা? ওইটাও একটু চিন্তা করি। ঠিক যেমন 90s আওয়ামী লীগ মনে করেছিল নো 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 নো, সংসদীয় পদ্ধতিতে ফেরত যাবে, ওয়েস্টমিনিস্টারে ফেরত আসতেই হবে, প্রেসিডেন্সিয়াল ফর্মে রাখা যাবে না। কেন? প্রেসিডেন্সিয়াল ফর্ম হলে আবার বিএনপি আর আর্মি মিললে আবার একটা ক্ষমতা তৈরি করবে। আমরা তো ওয়েস্টমিনিস্টারের পক্ষের লোক, মানে হলো আমরা বিএনপি আর আর্মি মিলে যে একটা ক্ষমতা তৈরি করবে, আমরা এটা বিরোধী। এইভাবেই তো আমার বাবা শেখ মুজিবকে খুন করা হয়েছিল। আর পরে যে শেখ হাসিনা নিজেই একটা জিওর মানে তার বাসায় নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছিল, ওটার কি হবে? কাজেই বিএনপির দিকে তাকায় আইন মানায় না, এটা ওটার গাদামি। আজকে বিএনপিকে মনে হচ্ছে যে সম্ভাব্য আগামী দিনের ক্ষমতায়, কালকে তো উল্টা হয়ে যাবে, তখন কি হবে? আইনটা তো ওইটাই থাকবে। এসব বোকামি করেন না, তত্ত্বগত দিক থেকে আসেন, যেই ক্ষমতা থাক আপনাদের নিয়মটা এটা, এইভাবে কথা বলেন। বিএনপি ক্ষমতাকে ঠেকানোর জন্য করবেন, এটা ভুল। বিএনপির এটা ভাবা উচিত না আমরা তো ক্ষমতা যাব, ফলে আমাদেরকেও কথা বলতে হবে ওই আইনে। মজার কথা হলো, আমাদের সালাউদ্দিন সাহেব এখন খুব বিখ্যাত লোক হয়ে গেছে,
বিশাল সাংবিধানিক বিশেষজ্ঞ। কালকে উনি বলতেছেন নো, জবাবদিহিতাবিহীন এক্সিকিউটিভ পাওয়ারকে তো আমরা অ্যালাউ করতে পারি না। যাই হোক, কথা শুনতে ভালো লাগছে। সার কথা, আমি এর চেয়ে বেশি বললাম না, স্পেসিফিক বললাম। সূত্রগুলো কি? এক্সিকিউটিভ পাওয়ারকে ভাগ করবেন না, আর এক্সিকিউটিভ পাওয়ারকে কাজ করতে দিবেন আগে, এরপরে ওর জবাবদিহিতা নেবেন, তার ব্যবস্থা রাখেন। আর এইসব পোস্টগুলাতে কি করে কাউকে নিয়োগ দিবেন তার পদ্ধতি ঠিক করেন, কিন্তু শেষ বিচারে আপনাদেরকে এর যে সামাজিক সমালোচনা, এক্সিকিউটিভ পাওয়ার হাসিনা যদি হয়ে উঠতে চায় তার সমালোচনা, ব্যাপক সমালোচনা তৈরি করেন। এইটা হলো চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি এটাকে এখন আইন কানুন দিয়ে আটকে রাখবেন, এটা পারবেন না কখনো। এক্সিকিউটিভ পাওয়ার ভাগ হয়ে যাবে শেষে। আমি প্রবলভাবে বিরোধী এই যে বিচার বিভাগকে আলাদা করতে হবে, চিফ জাস্টিসের হাতে পুরো আইন মন্ত্রণালয়টা তুলে দিতে হবে টাইপের একটা যে ধারণা। মাজদার হোসেন মামলা বলে যেসব চলে, এই হলো আর একটা ভুয়ামি। সার কথা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ারকে বিভক্ত করা যাবে না, এই নীতিটা মাথার মধ্যে রাখেন। আর থ্রু প্র্যাকটিস, চর্চার ভিতর দিয়ে জিনিসটাকে দাঁড় করাইবেন, আর কোনো পথ নাই। সব দেশের মধ্যেই এই প্রবলেম আছে, প্রবলেমটা কোথাও সলভ হয়ে যায়নি। এই জিনিসগুলো মাথায় রেখেন, সমাধান খুঁজেন। থ্যাংক ইউ।